হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবছর তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি মেজর সাবজেক্ট পেপার 1 ইউনিট 2 এর উপর। ইতিমধ্যে আমাদের ইউনিট 1 এর উপর ক্লাস হয়েছে। তোমরা যারা যারা ক্লাসটি দেখোনি, ইউটিউবে ক্লাসটি রয়েছে, সেখান থেকে দেখে নেবে। এর ফলে একটি ধারাবাহিকতা তোমরা পেয়ে যাবে। তো ক্লাসে শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তোমাদের ইউনিট 2 তে যে টপিকগুলো রয়েছে, প্রথমত রয়েছে সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ ভারতীয় শিল্প এবং স্থাপত্যের যে প্রধান বৈশিষ্ট্য সেগুলো। তো ভারতীয় শিল্প এবং স্থাপত্যের মূল ভিত্তির কথা যদি আমরা বলি, মূল ভিত্তি হলো ধর্মীয় চেতনা এবং আধ্যাত্মিকতা। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ধর্মীয় চেতনা আবার আধ্যাত্মিকতা কিভাবে একটা শিল্প এবং স্থাপত্যের মূল ভিত্তি হতে পারে? হ্যাঁ, এটা ইন্ডিয়ার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে এটা সম্ভব। কারণ ভারতের যদি আমরা শিল্প এবং স্থাপত্যের কথা দেখি, প্রত্যেকটা শিল্প এবং স্থাপত্যের মধ্যে সে ধর্মীয় চেতনার ছোঁয়া রয়েছে। তো এটা শুধুমাত্র একটা সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যেই নয়, বরং জীবন দর্শন এবং ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে। যেমন ধর্মীয় প্রভাবগুলো কিভাবে পড়েছে, যেমন ভারতীয় শিল্পে দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় প্রতীকগুলো প্রাধান্য খুব বেশি দেখা যায়। যে বিভিন্ন বৌদ্ধ স্তূপ, তারপর হিন্দু মন্দির এবং জৈন মূর্তি যেগুলো রয়েছে, এগুলোতে কিন্তু এর স্পষ্ট প্রভাব রয়েছে। তারপর প্রতীকের প্রকাশ রয়েছে, যেমন ভারতীয় শিল্পে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে। যেমন পদ্মফুল ব্যবহার করা হয়েছে পবিত্রতার প্রতীক হিসেবে। তারপর চক্র, জীবনের চক্রাকার গতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এবং হাতির চিত্রগুলো ব্যবহার করা হয়েছে শক্তি এবং রাজকীয়তার প্রতীক হিসেবে। আর ঐতিহাসিক বিবর্তনের কথা যদি আমরা বলি, যে সিন্ধু সভ্যতার সময় থেকে শুরু করে মৌর্য, গুপ্ত এবং মুঘল আমলে স্থাপত্যের শৈলীতে পরিবর্তন এসেছে। যেমন মৌর্য যুগে স্তম্ভ এবং গুহা স্থাপত্য, তারপর গুপ্ত যুগে পাথরের খোদাই করা মন্দির এবং মুঘল যুগে বিভিন্ন গম্বুজ এবং মিনার, এগুলো স্থাপত্যের মধ্যে নতুন নতুন ধারা নিয়ে এসেছে। তো আমাদের সিলেবাসে একটা টপিক রয়েছে ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ ভারতীয় সমাজ, ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড আদার ইনস্টিটিউশনস, অর্থাৎ পরিবার, বিবাহ এবং অন্যান্য যে প্রতিষ্ঠান এগুলো। তো প্রাচীন ভারতে সমাজ ছিল অত্যন্ত সুসংগঠিত। কিছু গুরুত্বপূর্ণ প্রথার মাধ্যমে এই সামাজিক কাঠামো বজায় রাখা হতো। যেমন এর মধ্যে একটা হচ্ছে যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি। তো এখন বর্তমানে তো এই জয়েন্ট ফ্যামিলি দেখা যায় না, কিন্তু প্রাচীনকালে কিন্তু এটা ভারতীয় একটা সংস্কৃতি আমরা বলতে পারি, এটা প্রথা। তো ভারতীয় সমাজে এই যৌথ পরিবার প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একাধিক প্রজন্ম এক ছাদের নিচে বাস করে এবং পরিবারের প্রবীণ সদস্যের সিদ্ধান্তগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে এখানে গ্রহণ করা হতো। তো এটা পারস্পরিক সহযোগিতা এবং বন্ধনটাকে অনেকটা দৃঢ় বা সুদৃঢ় করত। তারপর বিবাহের কথা আমরা বলতে পারি, বিবাহকে একটা পবিত্র সম্পর্ক হিসেবে দেখা হয়। প্রাচীনকালে বিভিন্ন ধরনের বিবাহ প্রথা প্রচলিত ছিল, যেমন ব্রাহ্ম বিবাহ। এক্ষেত্রে কি করা হতো, যোগ্য পাত্রের সাথে কন্যার বিবাহ দেওয়া হতো। তারপর অসুর বিবাহ, এখানে টাকার বিনিময়ে বিবাহ দেওয়া হতো। তারপর জাতিভেদ প্রথা, এটাও প্রচলিত ছিল। যেমন প্রাচীন সমাজে বর্ণাশ্রম প্রথা প্রচলিত ছিল, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি প্রধান বর্ণের মধ্যে সমাজ বিভক্ত ছিল। তো এটি পেশা এবং সামাজিক মর্যাদাকে নির্ধারণ করত। এবার আমরা আলোচনা করব ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম নিয়ে, অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে। অর্থাৎ প্রাচীন ভারতের যে শিক্ষা ব্যবস্থা, এটা ছিল গুরুকেন্দ্রিক এবং নৈতিকতা এবং চরিত্র গঠনে জোর দেওয়া হতো। গুরুকুল প্রথার কথা আমরা উল্লেখ করতে পারি। যেমন শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি ছিল গুরুকুল। এখানে কি করা হতো, এখানে ছাত্ররা গুরুর বাড়িতে থেকে শিক্ষা লাভ করত। এটা শুধুমাত্র একটা পুঁথিগত বিদ্যা নয়, বরং জীবনযাত্রার নৈতিকতা, তারপর শারীরিক কসরত এবং ব্যবহারিক জ্ঞান, এখানে এগুলো শেখানো হতো। আর শিক্ষার বিষয়বস্তুগুলোর মধ্যে বেদ, উপনিষদ, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র, গণিত এবং সামরিক শিক্ষা, এগুলো ছিল। তো প্রাচীন বিশ্ববিদ্যালয় আমরা উল্লেখ করতে পারি, যেমন তক্ষশিলা এবং নালন্দা, এগুলোর নাম তোমরা শুনে থাকবে। এগুলো প্রাচীন ভারতের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এগুলোতে দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আসতো।
তো এই বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে সমগ্র বিশ্ব জুড়ে পরিচিত ছিল। এই ইউনিটে তোমরা আরেকটা টপিক দেখবে যেটা হচ্ছে ফিলোসফিক্যাল সিস্টেমস ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের দার্শনিক ব্যবস্থা। তো প্রাচীন ভারতে দর্শন ছিল জীবন এবং জগতের রহস্য উদ্ঘাটনের একটা উপায়। তো এটা দুটি প্রধান ভাগে বিভক্ত ছিল, যেমন আস্তিক দর্শন আর একটা ছিল নাস্তিক দর্শন। তো আস্তিক দর্শনের বিষয়টা কী ছিল? এই দর্শনগুলো সাধারণত বেদের প্রামাণ্যকে স্বীকার করত। তো এদেরকে স্বরদর্শন বলা হতো। যেমন ১ নম্বরে ছিল সংখ্যা। তো এখানে প্রকৃতি এবং পুরুষের দ্বৈতবাদ নিয়ে আলোচনা করে। ২ নম্বর হচ্ছে যোগ। এটা শরীর, মন এবং আত্মাকে নিয়ন্ত্রণ করে মোক্ষ লাভের পথ দেখায়। ৩ নম্বর হচ্ছে ন্যায়। এটা যুক্তি নির্ভর জ্ঞানতত্ত্বের উপর ভিত্তি করে গঠিত হয়। তারপর ৪ নম্বর হচ্ছে বৈশেষিক। এটা বস্তু জগতের পরমাণু এবং পদার্থ নিয়ে বিশ্লেষণ করে। ৫ নাম্বার হচ্ছে মীমাংসা। এটা বেদের ধর্মীয় প্রথা এবং আচার অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে। আর ৬ নাম্বার হচ্ছে বেদান্ত। এটা উপনিষদের জ্ঞানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং ব্রহ্ম এবং আত্মার যে সম্পর্ক এটা নিয়ে আলোচনা করে। আর যে নাস্তিক দর্শনের কথা বলা হয়েছে, তো এই দর্শনগুলো বেদের প্রামাণ্যকে অস্বীকার করত, অর্থাৎ বিপরীত একটা দর্শন ছিল এটা। তো এদের মধ্যে প্রধান ছিল বৌদ্ধ দর্শন, যেমন জীবনের দুঃখের কারণ এবং তা থেকে মুক্তির পথ নিয়ে আলোচনা করা হয়। গৌতম বুদ্ধই সাধারণত এই দর্শনটা প্রচার করেছিলেন। তারপর জৈন দর্শনের কথা আমরা বলতে পারি, অহিংসা এবং আত্মনিয়ন্ত্রণের উপর এই জৈন দর্শনের মধ্যে জোর দেওয়া হয়। আরেকটা দর্শন তোমরা পাবে যেটা হচ্ছে চারবাক দর্শন। তো এটা একটা বস্তুবাদী দর্শন যা কেবল প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর বিশ্বাস স্থাপন করে। তো যাই হোক, এগুলোই ছিল তোমাদের এই ইউনিটের মূল বিষয়বস্তু। তো এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা ভারতীয় সংস্কৃতি এবং সমাজের একটা সামগ্রিক চিত্র আমরা পেয়েছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলছি যে তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে পারো। সমগ্র ত্রিপুরা থেকে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছে, যারা নিয়মিত ক্লাস করছে। আসন্ন ফাইনাল পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের এখানে উন্নত মানের সাজেশন রয়েছে। তাছাড়া তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানও এখানে করে দেওয়া হয়। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কলেজ থেকে, সেই অ্যাসাইনমেন্টেরও সমাধান করে দেওয়া হয়। তাই তুমি যদি ঘরে বসে পড়াশোনা করতে চাও এবং সবার আগে স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, তাহলে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসতে পারো। আসার জন্য গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে।